হ্যালো এভরিওয়ান, আমি সঞ্জয় সকল ছাত্রছাত্রীকেই নতুন একটি ক্লাসে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন পড়াশোনাতে। আমরা করছি দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ কোষে দেখি 2 সরল সুদ কষার। আজ আমরা করব পার্ট 2 অর্থাৎ 11 থেকে 20 পর্যন্ত অঙ্ক। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। দেখো প্রথমটা কি বলছে, 11 নম্বর অঙ্কটা, বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করি। তাহলে আমরা সেই সেম জিনিসই লিখব। দেখো অতএব আমরা জানি, কি জানি না, I is equal to PRT/100। তাহলে দেখো এখানে কি কি বলা আছে সেইটা আমরা লিখব। দেখো এখানে I এর মান বলা আছে 168, পি এর মান বলা আছে 600 টাকা, আর এর মানও বলা আছে 8%, তার মানে টি এর মান এখানে নির্ণয় করতে হবে। তাহলে আমরা সিম্পলি মান বসিয়ে দেব। দেখো আয়ের জায়গায় বসাবো 168, যেহেতু সুদের পরিমাণ বলা আছে 168, আর 600 টাকার সুদ আমরা নির্ণয় করছি, গুণ আর এর মান দেখো 8%, টি এর মান জানি না, বাই হবে 100। দেখো দুটো শূন্য আমরা কেটে দিলাম, তার মানে দেখো এখানে আমরা কি পাচ্ছি, 6 গুণ 8 গুণ টি, এইটা ইজ ইকুয়াল টু 168। আমরা কোনাকুনি গুণ করলাম, ব্যাস সিম্পলি। অর্থাৎ এই যে এর নিচে কিছু নেই মানে 1, তাহলে কোনাকুনি গুণ করলে এটার সাথে এটাই হবে, আর এটার সাথে 1 গুণ করলে তাই আসছে। তার মানে দেখো টি এর মান হবে 168 বাই, টি এর মান আমরা কি লিখবো না, 168 বাই 6 গুণ 8। তাহলে নিশ্চয়ই 6 দ্বারা কাটাকাটি, দেখো 8 দ্বারা কাটাকাটি যাচ্ছে, 8 দুগুণী 16, 8 অক্ষে 8। এটা দেখো 3 দ্বারা কাটাকাটি যাবে, 3 দুগুণী 6, এইটা হবে 3 সাথে 21। তার মানে দেখো টি এর মান আমরা অ্যাকচুয়ালি কি পেলাম, টি এর মান দেখো আমরা পাচ্ছি 7/2। তাহলে যদি আমরা ভাগ করে দিই তাহলে কত হবে, 3 দুগুণী 6, তার মানে 3 পূর্ণ 1-এর 2 বছর। তার মানে টি সমান সমান আসবে এই যে 3 পূর্ণ 1-এর 2 বছর। ব্যাস এইটাই হবে হচ্ছে অ্যান্সার। তার মানে এখানে যেটা বলেছিল যে বার্ষিক 8% হারে সরল সুদে কত বছরে, তার মানে আমরা কি লিখতাম, তার মানে আমাদের লিখতে হতো কিন্তু 3 পূর্ণ 1-এর 2 বছরে এই 600 টাকার সুদ হবে কিন্তু 168 টাকা। ঠিক আছে, চলো তার মানে এইটাই হচ্ছে অ্যান্সার। আমরা অ্যান্সারটা লিখছি না আলাদা করে। চলো 12টা কি আছে দেখবো। বলছে যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি। তার মানে আমরা আগে ওইটা লিখে নিই। অতএব আমরা জানি কি না, I is equal to, এই হচ্ছে PRT/100। তাহলে এইবার দেখো I সমান সমান আমরা কি বলতে পারবো, দেখো 800 টাকা আমি ব্যাংকে রেখেছিলাম আর 1200 টাকা আমি সুদ আসলে পেয়েছি, সুদ আসল মিলে পেয়েছি 1200 টাকা। তার মানে 1200 টাকা থেকে যদি আমি 800 টাকা বাদ দিই তাহলে সেইটা আমার কি হবে, সেইটা হচ্ছে আমার সুদ হবে। তাহলে এইটা বাদ দিলে কত হবে, নিশ্চয়ই 400 টাকা। তাহলে আমরা লিখলাম 400 টাকা। তার মানে আয়ের মান পেলাম আমরা 400। দেখো পি এর মান কিন্তু এখানে পরিষ্কার বলা আছে আমি 800 টাকা ব্যাংকে রেখেছি, আর এর মান দেখো বলা আছে 10%, তাহলে টি এর মান নির্ণয় করব কত সময়ের জন্য, তার মানে টি জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা মান বসিয়ে দিই, আয়ের জায়গায় বসাবো 400, পি এর জায়গায় বসাবো 800, গুণ আর এর মান হচ্ছে 10, টি এই লিখলাম জানি না, বাই 100। দেখো দুটো শূন্য আমরা কেটে দিলাম, এখান থেকে একটা শূন্য কেটে দিলাম। এই দেখো 8 দ্বারা এইটা কাটলে পরে হবে 5-8 40, তার মানে দেখো টি সমান সমান আমরা পাচ্ছি 5। তার মানে অ্যাকচুয়ালি ওই টাকাটা কত সময়ের জন্য না, 5 বছর, 5 বছরের জন্য ব্যাংকে জমা ছিল। একদম সহজ অঙ্ক, কিন্তু কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। চলো পরেরটা দেখা যাক।
কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে হয় 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে হয় 6,200 টাকা। বলেছে হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তাহলে দেখো এটা আমরা একটু অন্যরকম ভাবে করব। কিরকম? এখানে কি বলা আছে? 7 বছরে সুদে আসলে হয় 7,100 টাকা। তার মানে দেখো এই হচ্ছে আমার সুদ আসল, সুদ যোগ আসল, এই সুদ যোগ আসল এটা হচ্ছে কি না 7 বছরে। ধরো ব্র্যাকেট আমরা যদি নাই দিই, এখানে একটা কমা চিহ্ন দিয়ে দিলাম, 7 বছরে কত টাকা হয়? 7,100 টাকা। আবার দেখো সুদ যোগ আসল আমরা লিখব, এটা কত বছরে হয়? দেখো বলা আছে 4 বছরে। কত টাকা হয়? 6,200 টাকা। এইবার মনে করো যদি আমি বিয়োগ করে দিই, তাহলে এটাও বিয়োগ, এটাও বিয়োগ, এটাও বিয়োগ, এটাও বিয়োগ। তাহলে এইবার দেখো এই আসল কিন্তু সেম, দুটোকে যে কোনো মূলধন মানে একই প্রকার মূলধন আমরা একবার পেয়েছি 7 বছরে এত টাকা সুদে আসলে, একবার পেয়েছি 4 বছরে সুদে আসলে এত টাকা, ৬২০০ টাকা। তার মানে দেখো আসল আসল এখানে কেটে যাবে, তখন আসলটা সেম। আর এখানে দেখো সুদ সুদ আমাদের কাটবে না, তার কারণ কি? এটা হচ্ছে 7 বছরের সুদ, এটা হচ্ছে 4 বছরের সুদ। তার মানে আমরা সুদ পাবো সেটা কত বছরের? না 3 বছরে। এইটা এই যে 7 থেকে 4 বাদ দিলে কত হয়? 3। তার মানে 3 বছরের সুদ আমরা পাচ্ছি। হলো? তার মানে দেখো এইটা যদি আমরা বাদ দিই তাহলে কত আসবে? 0, এই 0 2 কত হলে পরে 11 হয়, 9 হলে হাতে থাকে আমার 1, 6 আর 1 7 মানে আর যায় না। তার মানে দেখো সুদ পেলাম আমি 3 বছরে কত টাকা? 900 টাকা। হয়ে গেল। এইবার আমরা যে কোনো একটা জায়গায় বসিয়ে দেবো তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখো 3 বছরের সুদ যদি 900 টাকা হয়, তাহলে এই সুদ 1 বছরে কত টাকা হবে? নিশ্চয়ই কম। তার মানে 900 ভাগ 3 করবো আমরা, কেটে দিলাম, তাহলে 3 তিরিককে 900 মানে 300 টাকা হবে। তার মানে আমি 1 বছরের সুদ বাবদ পাচ্ছি কত টাকা? 300 টাকা। এইবার আমরা লিখবো অতএব আমরা জানি। কি লিখবো? না আই ইজ ইকুয়াল টু, এই হচ্ছে পি আর টি বাই 100। এইবার দেখো আয়ের মান তুমি কোনটা নিতে চাও? যদি 7 বছরে নাও তাহলে 7 বছরের আমরা হিসাব করব, যদি 4 বছর নাও তাহলে 4 বছরের হিসাব করব। যেটা খুশি নিয়ে করলে পরেই কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে দেখো আয় যদি আমরা 7 বছরের নিই তাহলে 300 গুণ এই গুণ করলাম 7, 1 বছরে যদি 300 টাকা হয় তাহলে 7 বছরে কত টাকা হবে? 3 7 2100 টাকা। তার মানে দেখো পি এর মান কত হবে? আমার 7 বছরে সুদে আসলে হয়েছিল 7100, এই যে 7100। তাহলে এর থেকে আমি বাদ দেবো কত? 2100 বা 2100 এত টাকা। তার মানে দেখো এটা বাদ দিলে পরে হবে 0 0 একে একে মিলে গেলে 0, এই 5000। তার মানে অ্যাকচুয়ালি দেখো আসল কিন্তু আমার 5000 টাকা। তাহলে এখানে যে দেখো মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার, তাহলে দেখো আমি কিন্তু আসলের পরিমাণ কিন্তু একবারে পেয়ে গেলাম 5000 টাকা। আমি এখান থেকেও বলে দিতে পারি আসল 5000 টাকা। আর দেখো আর এর মান আমরা এখানে জানি না, আর টি এর মান তো আমরা 7 বছর ধরে নিলাম। তাহলে আমরা এবার এটাতে মান বসিয়ে দেবো, তাহলে অঙ্ক হয়ে যাবে, টি এর মানটা নির্ণয় করা হয়ে যাবে। তার মানে দেখো আয়ের মান আমরা পেয়েছি 2100, দেখো পি এর মান আমরা এখানে পেলাম 5000, আর এর মান আমরা এখানে জানি না, তার মানে আর আমরা আরই লিখলাম, আর টি এর মান আমরা পেয়েছি 7 বছর, বাই হবে 100। দুটো শূন্য দুটো শূন্য আমরা কেটে দিলাম। দেখো এই 7 দ্বারা যদি আমরা কাটি 3 7 21, তার মানে হবে 300। তার মানে দেখো এটা আসছে আমার 50, আর এইটা ইজ ইকুয়াল টু 300। আমরা একবারেও কাটতে পারতাম, তাতেও সমস্যা ছিল না। তাহলে দেখো আর ইজ ইকুয়াল টু হবে 300/50, তার কারণ এটা তো ভাগ হয়ে যাবে। তার কারণ আমরা জানি সমাধান করার নিয়মে কি যা থাকবে তার উল্টোটা হবে যদি আমরা সাইড চেঞ্জ করি। বাঁ পাশ থেকে ডান পাশে নিতে গেলে ভাগ থাকলে গুণ হবে, গুণ থাকলে ভাগ হবে, যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। ব্যাস সিম্পলি। তাহলে একটা 0 0 কেটে দিলাম, 5 দ্বারা কেটে দিলাম, এইটা হবে 6। তার মানে আর এর মান কত পেলাম? 6%। তার মানে দেখো আমরা আসলের পরিমাণ পেলাম 5000, আর এর মান অর্থাৎ বার্ষিক সরল সুদের হার পেলাম 6%। তার মানে আমরা উত্তরে কি লিখব? অতএব দেখো
এই যে 5,000 টাকা হচ্ছে আমাদের কি না মূলধন, এবং বার্ষিক এই যে শতকরা সরল সুদের হার আমরা লিখব, সরল সুদের হার হচ্ছে 6%। ব্যাস এইটাই হবে উত্তর। ঠিক আছে, চলো পরেরটা দেখা যাক। তাহলে একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2360 টাকা এবং 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসাব করে লিখি। তার মানে দেখো আমরা এখানে কি লিখব, অতএব আমরা জানি, দেখো যেহেতু এখানে বলেছে সরল সুদের হার, তার মানে দুটো আলাদা আলাদা। তার মানে দেখো আমি এরকম লিখতে পারি যে ধরি ব্যাংকের সুদের হার সমান সমান R1, আর পোস্ট অফিসের সুদের হার কি না R2। ঠিক আছে, এবার আমরা নির্ণয় করব ওই অনুযায়ী, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা জানি কি লিখবো না I ইজ ইকুয়াল টু, দেখো I আমাদের এখানে পরিষ্কার বলা আছে। যদি মনে করো, দেখো যেহেতু মনে করো ব্যাংকের ক্ষেত্রে, তাহলে আমরা জানি না লিখে আমরা কি লিখবো, দেখো এখানে আমরা জানি আর লিখবো না, সরি, এই আমরা এটাকে ডিলিট করছি। দেখো আমরা কি লিখবো, তাহলে লিখবো অতএব ব্যাংকের ক্ষেত্রে, মানে ব্যাংকে যখন আমি টাকাটা জমা রাখছি তখন আমরা লিখবো আর কি ব্যাংকের ক্ষেত্রে। তাহলে দেখো ব্যাংকে জমা রেখেছিল কত টাকা, 2,000 টাকা। তাহলে সুদ বাবদ পেয়েছিল কত টাকা, সুদ সহ পেয়েছিল কত টাকা, 2360 টাকা। তার মানে আমি 2360 টাকা থেকে যদি 2,000 টাকা বাদ দিই, তাহলে কি পেয়ে যাব, সুদের পরিমাণ পেয়ে যাব। তাহলে ব্যাংকের ক্ষেত্রে দেখো I ইজ ইকুয়াল টু এই পি আমরা লিখলাম R1T/100। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা তাহলে I এর মান কি লিখবো, এই যে 2300, তার মানে দেখো এখানে যদি আমরা ডান দিকে লিখি, এই যে I সমান সমান হবে এখানে কত হবে, দেখো 2360 টাকা থেকে আমরা কি করব, সিম্পলি বাদ দিয়ে দেবো 2,000 টাকা, ব্যাস তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো I সমান সমান আমরা এখানে লিখবো 2360 মাইনাস এই 2,000, এত টাকা। তাহলে এইটা হবে দেখো 360 টাকা। তাহলে পি এর মান কত হবে 2,000, আর এর মান কত জানি না, সেটাই R1 এর মান কত জানি না, সেটাই নির্ণয় করতে বলেছে। টি এর মান দেখো বলা আছে 1 বছর, তার কারণ কি বলেছে দেখো বছর শেষে, এ দেখো 1 বছর না 3 বছর পর, তাহলে সরি, তাহলে এইটা হবে হচ্ছে আমার 3 বছর। ঠিক আছে, তাহলে 3 বছর আমরা লিখলাম। তাহলে এবার আমরা সব মানগুলো বসিয়ে দেবো। দেখো I এর মান 360, পি এর মান দেখো আমার বলা আছে 2,000, R1 এর জায়গায় লিখলাম R1, টি এর মান দেখো বলা আছে 3/100। তাহলে আমরা দুটো শূন্য কেটে দিলাম। এটা দেখো 3 দ্বারা কাটবে, 3 দ্বারা কাটলে 3 12 36 মানে 120। দেখো আর একটা শূন্য আমরা কেটে দিলাম, 2 দ্বারা কাটলে এটা কত হবে 6। তার মানে দেখো R1 এর মান পেলাম হচ্ছে আমরা 6। এইবার আমরা লিখবো অতএব পোস্ট অফিসের ক্ষেত্রে, এই যে পোস্ট অফিসের ক্ষেত্রে, তাহলে কি হবে না I ইজ ইকুয়াল টু এইটা হবে PR2T/100। তাহলে এইটার ক্ষেত্রেও আমরা দেখো I এর মান নির্ণয় করে নেব। I কত হবে, দেখো এখানে I হচ্ছে 2480 টাকা, তার মানে 2480 মাইনাস এটা কত হবে 2,000, তাহলে এটা বাদ দিলে কত হবে 480। এখানেও পি এর মান সেম 2,000 টাকা, R2 এর মান আমরা জানি না, সেইটা আমরা নির্ণয় করব। টি এর মান কিন্তু সেম 3 বা 3 বছর। তাহলে দেখো আমরা মানটা বসিয়ে দিই, যদি বসিয়ে দিলে পরে আমাদের তাহলে
চলে আসবে। আয়ের মান আমরা বসালাম 480। দেখো পি এর মান আমরা এখানে বসাবো 2000 গুণ R2, এই হচ্ছে গুণ 3 বাই হবে হচ্ছে আমার 100। দেখো দুটো শূন্য আমরা কেটে দিলাম। দেখো এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দিলাম। দেখো 3 দ্বারা যদি এটা আমরা কাটি তাহলে কত হবে? 3 ষোলো 48, আর 2 দ্বারা এটাকে কাটলে হবে 8। তার মানে দেখো R2 এর মান হচ্ছে 8। এইবার দেখো কি বলেছে, ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত? তাহলে আমরা কি লিখবো? অতএব দেখো আমরা ব্যাংকের সুদের হার ধরেছিলাম কি R1, এটা প্রথমে বলা ছিল ব্যাংক, তাহলে আমরা ব্যাংক লিখলাম। এই যে R1:R2, এইটা সমান সমান, তাহলে R1 এর মান কত পেলাম? 6, R2 এর মান কত পেলাম? 8। এটা 2 দ্বারা কাটবে, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, তার মানে 3:4 হবে হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, একদম সহজ অঙ্ক ছিল, কোনো কঠিন কিন্তু নয়। চলো পরেরটা দেখা যাক। একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। তাহলে দেখো 15,000 টাকা ধার নিয়েছিলাম, আমি শোধ করেছি এত টাকা, তার মানে এখান থেকে আমি সুদের পরিমাণ নির্ণয় করে নিতে পারবো। তাহলে আমরা লিখি অতএব সুদ, বা এইটাকে সুদ লিখে আমরা দেখো ব্র্যাকেটে আয়ও লিখে নিতে পারি। তাহলে এইটা কত হবে না 22,125, এইটার থেকে আমরা বাদ দেবো 15,000 টাকা। তার মানে দেখো এটা 22,000 থেকে 15,000 বাদ দিলে কত হয়? 7,000। তার মানে 7,125 টাকা কিন্তু এখানে অ্যান্সার হবে। আমরা সিম্পলি বাদ দেবো, অত কিছু জটিল কিছু ভাববো না, তাহলেই হবে। যে 22,000 থেকে মানে 15,000-এর সাথে 7,000 যোগ করলে পরে হয় 22,000, তার সাথে আরো 125 যোগ করলে হবে 22,125, তার মানে এটা হবে বিয়োগফল 7,125। ব্যাস এইটুকুই আমরা ভাববো, আর কিচ্ছু না। তাহলে এইবার দেখো প্রিন্সিপাল, তার মানে পি এর মান আমার এখানে কত বলা আছে? 15,000। আমি এখানে লিখেও নিতে পারি এইভাবে, অসুবিধা নেই কোনো কিছু, দিয়ে তারপরে একবারে করে দেবো। আর এর মান দেখো কি বলা আছে? নির্ণয় করতে বলেছে। টি এর মান কি বলা আছে? 5 বছর, দেখো যে 5 বছর পর, তার মানে টি এর মান আমার এখানে কত হবে? 5 বছর। তাহলে আমরা কি লিখবো এখানে? অতএব আমরা জানি I is equal to, এই হচ্ছে আমার PRT/100। তার মানে দেখো আয়ের মান আমরা এখানে কত পেলাম? 7,125। পি এর মান দেখো আমি জানি 15,000। আর এর মান আমরা জানি না। টি এর মান দেখো বলা আছে 5 বাই হবে হচ্ছে 100। দেখো দুটো শূন্য কেটে দিলাম। যদি বুঝতে না পারো তাহলে পরে আমরা কোনাকুনি গুণ করি। তার মানে দেখো এখানে আসবে 150 গুণ 5 গুণ আর, এইটা সমান সমান আসবে 7,125। তার মানে আর সমান সমান আমরা কত লিখবো না 7,125 বাই এই যে 150 গুণ 5। দেখো এইটাকে 25 দিয়ে কাটবে, যেহেতু এই যে 125 আছে বা শেষে 25 আছে সেই জন্য। তাহলে 6 25 হয় 150, এটা 25 দিয়ে কাটলে দেখো 25 দুগুণা 50, 71 থেকে 50 বাদ দিলে হবে 21। তাহলে 21 আর 2, তারপরে 2 লিখলে কত হয়? 212। তার মানে কত বাদ যাবে? 8 25-এ 200। তাহলে 200 যদি আমরা বাদ দিই তাহলে থাকবে কত? 12, আর তার সাথে 5 যুক্ত করতে কত হবে? 125। তার মানে 5 25-এ 125 লিখে দিলাম। এইটা 5 দিয়ে কাটবে। দেখো 5 5-এ 25, হাতে থাকে 3 35, তার মানে 5 7-এ 35। তার মানে দেখো এইটা আমরা তাহলে এবার কি, আর 3 19-এ 57, হ্যাঁ 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6 আর 3 19-এ 57। তার মানে দেখো আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি কি আর সমান সমান 19/2। তাহলে এইটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? সিম্পলি 9 পূর্ণ 1/2। এই দেখো যদি আমরা ভাগ করে দিই তাহলে কত হবে? 9 দুগুণে কত হয়? 18, 1, তাহলে 9 পূর্ণ কত হলো? 1/2%। তার মানে দেখো আমার অ্যাকচুয়ালি অ্যান্সার আসছে 9 পূর্ণ 1/2%। তার মানে এইটাই হচ্ছে আমার আর এর মান। তাহলে এইটাই হবে উত্তর। তার মানে আমরা কি লিখবো? ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার হচ্ছে 9 পূর্ণ 1/2%। ব্যাস সিম্পলি হয়ে গেল।
চলো পরেরটা দেখা যাক। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1,00,000 টাকা পেলেন, একক দশক শতক হাজার অযুত লক্ষ। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। দেখো আমরা এটা ধরে নেবো যে কোনো একটাকে, তাহলে অঙ্ক হয়ে যাবে। দেখো প্রতি বছর দুটো মিলিয়ে তিনি মোট সুদ পেয়েছেন 5,400। আমি ধরে নিচ্ছি, ধরি ব্যাংকে রাখেন সমান সমান এক্স টাকা, তাহলে পোস্ট অফিসে কত রাখবেন? দেখো মোট টাকা ছিল আমার 1,00,000, যদি এর থেকে মনে করো সে আমি 60,000 টাকা রাখলাম ব্যাংকে, তাহলে বাকিটা রেখেছি আমি পোস্ট অফিসে। তার মানে কি 1,00,000 থেকে 60,000 বাদ দিলে কত হবে? 40,000। কিন্তু আমার এখানে তো টাকার পরিমাণ জানা নেই, আমি তাই ধরে নিয়েছি এক্স। তার মানে আমরা কি লিখবো? অতএব অতএব পোস্ট অফিসে রাখবেন, এই যে পোস্ট অফিসে রাখেন কতটুকু হবে? সিম্পলি আমরা বাদ দিয়ে দেবো, 5টা শূন্য, এই 5 মাইনাস এক্স এত টাকা তিনি রাখেন কোথায়? পোস্ট অফিসে। এইবার আমরা দুই ক্ষেত্রে কি করব না, ইন্টারেস্টের পরিমাণটা নির্ণয় করব। ইন্টারেস্টের পরিমাণটা নির্ণয় করে নিয়ে আমরা এটার সাথে সমান করে দেবো, দুটো দুটো মানে সুদ যোগ করে আমরা সমান করে দেবো, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো আমরা লিখি, অতএব ব্যাংকের ক্ষেত্রে I1, এখানে আমরা একবারে মান বসাবো। দেখো পি এর মান হচ্ছে আমার এক্স, দেখো ব্যাংকের ক্ষেত্রে 5% হারে সুদ দেয়, তার মানে এটা 5 গুণ, এখানে বলেছে কি প্রতি বছর, তার মানে টি এর মান হচ্ছে আমার এখানে কত? 1 বাই হবে 100, তার মানে 5 দ্বারা কাটলে কত হবে? 20। তার মানে দেখো আমি I1 পাচ্ছি এখানে x/20 এত টাকা। আবার এবং বা আবার যা খুশি, যেটা খুশি লেখো। আবার পোস্ট অফিসের ক্ষেত্রে, এই যে পোস্ট অফিসের ক্ষেত্রে কি হবে না, I2 সমান সমান, দেখো এইবার আমার আসলের পরিমাণ কত? এই যে পোস্ট অফিসে তিনি এত টাকা রেখেছিলেন, তার মানে আমি এখানে এইটা লিখবো, এই 1,00,000 মাইনাস এক্স, এইটা গুণ, দেখো আর এর মান হবে কিন্তু এখানে 6, তার কারণ কি পোস্ট অফিসে তিনি কত পার্সেন্ট হারে সুদ পেয়েছিলেন? 6% হারে, তাহলে আমার এখানে 6 আমি লিখে দিয়েছি। এইটা গুণ আমি দেখো লিখবো, টি এর মান হচ্ছে আমার 1 বছর, তার কারণ 1 বছর, প্রত্যেক বছর বলেছে প্রতি বছর যে সুদ বাবদ এত টাকা পান, তাহলে এইটা বাই হয়ে যাবে কিন্তু 100। দেখো এইটা যদি আমরা কাটি, 3 দুগুণী 6, এইটা আসবে 50 দুগুণী 100। তার মানে দেখো I2 সমান সমান আমরা কি করব, এই 3 দ্বারা এটাকে গুণ করলে এইটা চলে আসবে 3,00,000 মাইনাস 3x/50। তার মানে দেখো এইটা আমি পাচ্ছি ব্যাংক থেকে সুদ, এইটা পাচ্ছি আমি পোস্ট অফিস থেকে সুদ। আর এখানে কি বলা ছিল? দুটো মিলিয়ে মোট সুদ পেয়েছে এত টাকা। তাহলে আমরা এখানে কি লিখবো? অতএব প্রশ্ন মতে দেখো দুই প্রকার সুদ আমরা যোগ করব, x/20 প্লাস এই হচ্ছে আমার 3,00,000 মাইনাস 3x বাই হচ্ছে 50, এইটা সমান সমান হবে 5400। ব্যাস, আর কিচ্ছু না। তাহলে এটা লসাগু করব, কত হবে? দেখো এটা অবশ্যই 100 লসাগু হবে, তাহলে 5 20 100 মানে এইটা হবে 5x, এটা 50 দুগুণী 100 মানে 2 দ্বারা গুণ করব, তার মানে 3 দুগুণা 6 লাখ হবে এইটা, মাইনাস দেখো এইটা হবে 3 দুগুণী 6x, এটা 5,400। তাহলে এবার আমরা কোনাকুনি গুণ করে দেবো। দেখো 5 থেকে 6 বাদ দিলে পরে কত হবে? মাইনাস এক্স, এটা আমার 6 লাখই আসছে। আর এইটা দেখো আসছে 5 4 দুটো শূন্য, তার সাথে আরো দুটো শূন্য আমরা গুণ করবো, যেহেতু কোনাকুনি গুণ, তার মানে এইটার সাথে কি হবে? এইটা গুণ হয়ে যাচ্ছে। তার মানে দেখো মাইনাস এক্স সমান সমান এই যে 5,000, এই 5,40,000, এইটা মাইনাস কিন্তু আসছে আমার 6 লাখ। তাই দেখো 5,40,000 এখানে 6 লাখ, তার মানে বিয়োগ করলে কত হবে? 60,000 হবে।
তার মানে এটা আসবে মাইনাস, যেহেতু বড়টার আগে মাইনাস চিহ্ন, এই আমরা মাইনাস মাইনাস কেটে দিলাম। তার মানে দেখো এক্স এর মান পাচ্ছি আমি 60,000 টাকা। চেয়েছিল কি, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে। তাহলে এক্স আমি ধরেছিলাম কি ব্যাংকে, তাহলে তিনি ব্যাংকে রেখেছিলেন 60,000, আর পোস্ট অফিসে কি বাকিটা, তার মানে 1 লাখ থেকে আমরা 60,000 বাদ দিয়ে দেবো, তাহলে 40,000 টাকা রেখেছিলেন পোস্ট অফিসে। তাহলে আমরা কি লিখবো, অতএব তিনি, এটা আমরা অ্যান্সারটা লিখছি আর কি, তিনি ব্যাংকে রাখেন কত টাকা না 60,000 টাকা, এবং পোস্ট অফিসে রাখেন কত টাকা হবে না, এই 1 লাখ টাকা থেকে আমরা কি করব না 60,000 টাকাটা বাদ দিয়ে দেবো। তাহলে এইটা হবে হচ্ছে আমার 40,000 টাকা। ব্যাস হয়ে গেল, অঙ্ক সিম্পল। তার মানে দুটো অ্যান্সার আমরা পেলাম, একটা 60,000, একটা হচ্ছে 40,000। ব্যাংকে রেখেছিলেন 60,000, পোস্ট অফিসে রেখেছিলেন 40,000। ঠিক আছে, চলো পরেরটা করি। 17 কি বলছে, রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি সুদ বাবদ মোট 1280 টাকা পান। তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন হিসাব করে লিখি। একদম সেম ডিটো অঙ্ক, কিন্তু কোনো চেঞ্জ নেই। তার মানে আমরা কি ধরবো, ধরি ব্যাংকে রাখেন কত টাকা না এক্স টাকা, অন্য আরেকটি ব্যাংক, তার মানে অন্য ব্যাংকে রাখেন বা দ্বিতীয় ব্যাংকে রাখেন। আমরা তাহলে লিখবো কি এখানে, দ্বিতীয় ব্যাংকে রাখেন। এই যে দ্বিতীয় ব্যাংকে রাখেন, তার মানে কত হবে, 10,000 থেকে আমরা বাদ দিয়ে দেবো সিম্পলি এক্স টাকা। তার মানে এইটা হচ্ছে তিনি কোথায় রাখেন, দ্বিতীয় ব্যাংকে রাখেন। তাহলে আমরা কি লিখবো, অতএব প্রথম ব্যাংকের ক্ষেত্রে, দেখো দুই ব্যাংক মিলিয়ে কিন্তু মোট সুদ পেয়েছে 1280, তার মানে সেম আগের মতন অঙ্ক। তার মানে আমার I1 ইজ ইকুয়াল টু, দেখো এইটা কত হবে, পি এর মান হচ্ছে আমার এক্স। দেখো প্রথম ব্যাংকের ক্ষেত্রে কিন্তু সুদ হার হচ্ছে 6%, তার মানে আমরা এই লিখলাম 6। দেখো টি এর মান বলা আছে দুটোর ক্ষেত্রে 2 বছর, তার মানে এটা লিখলাম আমরা 2 বাই এই 100। তার মানে দেখো I1 সমান সমান আমরা পাচ্ছি, মনে করে এটা আমরা কাটাকাটি করলাম না, দেখো কত সুবিধা হবে। তাহলে 6 দুগুণী 12x, তার মানে 12x বাই 100 টাকা কিন্তু সুদ বাবদ পাচ্ছে প্রথম ব্যাংকের ক্ষেত্রে। এইবার আমরা লিখব এবং বা আবার যা খুশি, এবং দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে কি লিখবো না I2 সমান সমান, দেখো এইবার প্রিন্সিপাল পি এর মান কত হবে না, পি এর মান হচ্ছে আমার 10,000 মাইনাস এক্স টাকা, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল। ইন্টু দেখো আর এর মান এখানে বলা আছে 7, আমার টাইমটা সেম 7 মানে 2 হবে বাই 100। তার মানে দেখো আমরা I2টা কি করব, এই বলেছিলাম নিচের 100টা আমরা কাটবো না, তাহলে 7 দুগুণী 14 পেলাম, তার মানে 14 দ্বারা গুণ করলে এটা কত হবে, দেখো 14,000 টাকা হবে। ঠিক আছে, 7 দুগুণী 14, সরি এই 1,40,000 টাকা হবে, যদি এটা 10,000 ছিল। তাহলে মাইনাস 7 দুগুণী 14x, আমরা এইভাবে রাখলাম। তার মানে দেখো প্রথম ব্যাংকের থেকে সুদ পেয়েছি আমি এত টাকা, দ্বিতীয় ব্যাংকের থেকে সুদ পেয়েছি আমি এত টাকা, আর এখানে কত বলা ছিল 1280। তার মানে আমরা কি লিখতে পারবো, অতএব প্রশ্ন মতে এই দুই প্রকার সুদ আমরা যোগ করে দেবো। তাহলে 12x বাই 100 প্লাস এইটা হবে এই 1,40,000 মাইনাস এই হচ্ছে আমার 14x বাই হচ্ছে 100, এইটা সমান সমান হবে 1280। তাহলে দেখো 100ই হবে লসাগু, এই কারণে আমরা কাটাকাটি করিনি। তার মানে এইটা কত হবে 12x প্লাস এইটা দেখো হবে এই 1,40,000 মাইনাস 14x, এইটা ইজ ইকুয়াল টু 1280। সেম অঙ্ক, একদম সেম। দেখো কোনাকুনি যদি আমরা গুণ করি, 12 থেকে 14 বাদ দিলে পরে এইটা হবে মাইনাস 2x, এই যে প্লাস 1,40,000
আর এটা আমরা 1280 সাথে যদি আমরা 100 গুণ করি তার মানে আরো দুটো শূন্য জুড়ে দেবো। এই যে কোনাকুনি গুণ করলাম 100 আর 1280, তার মানে দেখো -2x, এইটা তার মানে আসছে আমার 1,28,000, তিনটে শূন্য, এইটা হচ্ছে 1,40,000। তাহলে দেখো 40 থেকে 28 বাদ দিলে কত হয়? 12,000 হয়। তার মানে -2x এইটা সমান সমান আসবে -12,000। তার কারণ কি? যেহেতু বড়টার আগে মাইনাস ছিল, মাইনাস মাইনাস আমরা কেটে দিলাম, 2 দ্বারা দেখো এটা কাটলে পরে হবে 6,000 টাকা। তার মানে অ্যাকচুয়ালি আমরা x এর মান কত পেলাম? 6,000। তার মানে প্রথম ব্যাংকে তিনি কত টাকা রেখেছিলেন? 6,000 টাকা। দ্বিতীয় ব্যাংকে কত রেখেছিলেন? 4,000 টাকা। সেম অঙ্ক, ওটা শুধুমাত্র শূন্য দুটো বেড়েছে আর কিচ্ছু না, একটা করে শূন্য বেড়েছিল আগের অঙ্কটার ক্ষেত্রে। তাহলে আমরা এটা বাদ দিয়ে করে দেবো, তাহলেই হয়ে যাবে। বাকিটুকু তোমরা দেখে নিও, তাহলেই কমপ্লিট হয়ে যাবে, সমস্যা হবে না কোনো কিছু। চলো পরেরটা দেখি। কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করুন। তাহলে দেখো এটা আমরা করব। তাহলে এখানে আমাদের মাস হিসাবে হিসাব করতে হবে। দেখো এই 3 মাস পর টাকা জমা করেছিলেন কত? 15,000। 3 মাস পরে তুলে নিয়েছিলেন 3,000। তাহলে এই যে 3 মাস প্রথম থাকলো 15,000 টাকা, তাহলে এর তো আমরা একটা সুদ পাবো, তাহলে সেটা দেখে নিই। তাহলে আমরা লিখি এই যে প্রথম 3 মাসের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে কি হবে? I ইজ ইকুয়াল টু, দেখো PRT/100, আমরা এটাই লিখব। তাহলে এখানে P আমার কত হবে না 15,000, আর এর মান দেখো এখানে 5 বলা আছে, T এর মান আমার 3 মাস, এখানে 100 থাকলো, যেহেতু 3 মাস, 12 মাসে যেহেতু 1 বছর, তাহলে 3 মাসটাকে বছরে প্রকাশ করব, তাহলে সেইটা কি হবে না 12 দ্বারা ভাগ হয়ে যাবে, ব্যাস আর কিচ্ছু না। তাহলে 3 4 12, আর আমরা এখানে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে দেখো এটা 4 দিয়ে কাটলে হবে না, 2 দ্বারা এটা 75। তাহলে এবার আমরা গুণ করব, 5 5 25, এই যে 75 আর 5 গুণ করব, হাতে থাকে 2, 5 7 35 আর 2 37। তাহলে এটা ভাগ করলে কত হবে? দেখো 2 অক্ষে 2, 1 17, 8 দুগুণী 16, 1 15, 7 দুগুণী 14 হলো। আর 1 এই দশমিক নিলাম, 1 10, 5 দুগুণী 10। তার মানে দেখো এত টাকা আমরা ইন্টারেস্ট পেলাম কি না প্রথম 3 মাসের ক্ষেত্রে ওই 15,000 টাকায়। তাহলে এই ইন্টারেস্টটা জমা হবে আমার খাতায় বা আমার অ্যাকাউন্টে। এইবার আমরা কি করব দেখো, না এইটা যেরকম আছে সেরকম পড়ে থাকুক। এইবার বলেছে 3,000 টাকা তুলে নিলেন, তার মানে 3 মাস পর 3,000 টাকা তুলে নেওয়া মানে কি আমার এখন আসল কমে গেল, আসল কত আসলো? 12,000 টাকা। তাহলে দেখো 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। তাহলে দেখো টাকা এই 3 মাসের আমরা নির্ণয় করলাম, তাহলে 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন, তাহলে বাকি 12,000 টাকাটা কতদিন খাটবে? আরো 3 মাস। তাহলে আমরা লিখি দ্বিতীয় 3 মাসের ক্ষেত্রে, দেখো দ্বিতীয় 3 মাসের ক্ষেত্রে এই যে পি, তাহলে কত হবে? এই যে 15,000 থেকে আমরা বাদ দিয়ে দেবো 3,000, তাহলে এটা সমান সমান কত হবে? এই 12,000। এবং আই ইজ ইকুয়াল টু এই যে PRT/100, তাহলে পি এর মান আমার কত আসছে? 12,000। দেখো এখানে সিস্টেম সরল সুদ কষার সিস্টেম হচ্ছে কি, আমি যে টাকাটা আসল রাখবো শুধু সেই টাকাটারই সুদ পাবো। এবার দেখো এই সুদটা কিন্তু আমার অ্যাকচুয়ালি অ্যাকাউন্টে জমা হয়ে আছে, কিন্তু বাট এইটার আমি কিন্তু আর সুদ পাবো না, আমার শুধু আসল মানে আমি যে টাকাটা জমা করেছি খাতায় বা অ্যাকাউন্টে সেই টাকাটারই আমি শুধুমাত্র সুদ পাবো। তাহলে আর এর মান, তার মানে দেখো এখন আমার 12,000 টাকা রয়েছে অরিজিনাল টাকা, 15,000 টাকা ছিল, আমি 3,000 টাকা তুলে নিয়েছি, তাহলে 12,000 টাকা থাকবে। তাহলে সেই টাকার ইন্টু 5%, দেখো আরো 3 মাস, এই তাহলে 3-এর নিচে কত হবে? একটা 12 হবে, তখন যেহেতু এটা মাস, মাসকে আমরা বছরে প্রকাশ করছি,
তো দেখো এইটা আমরা কাটলে হবে 3 4 এ 12, দুটো শূন্য আমরা কেটে দিলাম। দেখো এটা 4 দিয়ে কাটবে, 4 3 এ 12 30, তার মানে দেখো 3 5 এ 15 মানে 150 টাকা আসছে সুদ। তাহলে প্রথম 3 মাসে এত টাকা সুদ, দ্বিতীয় 3 মাসে কিন্তু এত টাকা সুদ। এইবার দেখো বলেছে টাকা তুলে নেওয়ার 3 মাস পরে, মানে ওই যে টাকা তুলে নিলাম তারও 3 মাস পরে, তাহলে সেই 3 মাসের আমরা হিসাব করে নিলাম। তাহলে এখন পড়ে রইল কত মাস? 6 মাস। 3 মাস পরে তিনি আবার 8,000 টাকা জমা দিলেন। তাহলে আমরা কি করব? দেখো শেষ এই শেষ 6 মাসের ক্ষেত্রে দেখো পি মানে আসল কত হবে? আমার 12,000 ছিল, আমি পরে 8,000 আবার ফের জমা করলাম, তার মানে আমার কত হলো? 20,000 হয়ে গেল, তাই না? তাহলে এবার এই 20,000 টাকার শেষ 6 মাসের কত ইন্টারেস্ট হয় সেটা আমরা হিসাব করে নেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে এইবার দেখো, তাহলে অতএব আই ইজ ইকুয়াল টু এই যে পি আর টি বাই 100। তাহলে দেখো পি এর মান আমার এখানে কত আসছে? 20,000। আমার 5% অলওয়েজ সুদ দিচ্ছে, টি এর মান 6, এই নিচে 100, আর এই 6 এর জন্য যেহেতু মাস 6 সেটা আমরা 12 দ্বারা করে দিলাম। তাহলে 6 দুগুণি 12, দুটো শূন্য কেটে দিলাম, 2 দ্বারা এইটাকে কাটলে কত হবে? 100। তাহলে দেখো 100 আর 5 গুণ করলে হবে 500। তার মানে দেখো টোটাল ইন্টারেস্ট আমরা পেলাম এত। এখানে চেয়েছে কি ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন। তাহলে দেখো আমার আসল কত টাকা ছিল বছরের শেষে? 20,000, আর এই একটা সুদ, এই আর একটা সুদ, এই আর একটা সুদ। ব্যাস সিম্পলি এইগুলো সব যোগ করে দেবো, তাহলেই হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে চলো, তাহলে দেখো আমরা তাহলে মানে এই শুধু উত্তরটা লিখবো। তাহলে অতএব ওই বছরের শেষে এই যে দীপুবাবু সুদে আসলে পাবেন। তাহলে দেখো আসল আমি 20,000 টাকা সেট করেছিলাম, এই যে শেষ 6 মাসের ক্ষেত্রে আসল হচ্ছে আমার এটা 20,000। তাহলে আমি এই 6 মাসে সুদ পেয়েছিলাম 500, তারপরে তার আগের 3 মাসে 150, তার আগের 3 মাসে দেখো 187.5 টাকা। তাহলে এত টাকা। দেখো এইগুলো যদি আমরা যোগ করি তাহলে এটা কিন্তু আসবে অ্যাকচুয়ালি 20,837.50 টাকা। তাহলে এই দেখো দশমিক আমরা লিখে দিলাম 5, তারপর একটা শূন্য লিখে দিলাম, কোনো সমস্যা নেই। দেখো এই 7, এই 0, 7 7 7 লিখে দিলাম 7, 8 8 আর 5 13, 13 মানে 13 13 13 3, হাতে থাকে আমার 1 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 5 8, এই যে 8। দেখো এদিকে আর কেউ নেই, এটা শূন্য করতে শূন্য, 2 করতে 2, তাই বলেছিলাম যেটা 20,837.50 টাকা হবে হচ্ছে আমার এখানে অ্যান্সার। তার মানে এত টাকা শেষে সর্বশেষে সে পাবে। চলো পরেরটা দেখা যাক, 19এরটা কি বলছে। কি বলছে? রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করতে পারবেন হিসাব করে। তাহলে দেখো এখানে বলেছে ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ জমা করবেন। তাহলে আমি মনে করলাম বা মনে করি বা ধরি, যেটা খুশি লিখবা, সমস্যা নেই, কোনোটা দুটোই লেখা যাবে। আমরা কি করব? মনে করি বা ধরি, আমরা কি লিখবো? ধরি ধার নেওয়ার, ঠিক আছে, ধরি এই যে ধার নেওয়ার x বছর পর শোধ করবেন, ব্যাংকের টাকা শোধ করবেন। শোধ করবেন বলতে এখানে ব্যাংকের টাকায় শোধ করবেন, তাই না?
তাহলে আমি এক্স বছর অর্থাৎ টাকা ধার নেওয়ার পর এক্স বছর, কিন্তু দেখো টাকা ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়ি ভাড়ের মানে প্রত্যেক মাসে বাড়ি ভাড়া পান 5200 টাকা, আর আমি ধার নেওয়ার পরে বলেছি এক্স বছর, তার মানে আমার ধরো বাড়িটা তৈরি করার জন্য আমার 1 বছর সময় লেগে গেছে, সেই সময় আমি তো বাড়ি ভাড়া পাবো না, বাড়ি সম্পূর্ণ তৈরি করার পর কিন্তু সেখানে ভাড়াটিয়া বসালে আমি ভাড়া পাবো, তাই তো? তার মানে দেখো বাড়ি ভাড়া পেয়েছিলাম আমি অ্যাকচুয়ালি এক্স মাইনাস 1 বছর। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে বাড়ি ভাড়া বাবদ যে টাকা পাবো সেইটা আমি ব্যাংকে শোধ করবো, তাহলে লিখি অতএব বাড়ি ভাড়া বাবদ টাকার পরিমাণ, তাহলে দেখো প্রত্যেক মাসে পাই আমি 5200 টাকা, তাহলে 1 বছরে কত পাবো? 12 দ্বারা গুণ করবো, যেহেতু 12 মাসে 1 বছর, আর আমার এখানে টোটাল কত বছর হবে? যেহেতু দেখো বাড়ি তৈরি করতে আমার 1 বছর সময় লেগেছিল, তাই আমি এক বাদ দিয়ে দিলাম, তার মানে এত টাকা হবে, তার মানে এই টাকাটাই কিন্তু অ্যাকচুয়ালি আমি ব্যাংকে শোধ করব। তাহলে এইবার দেখে নি আমার কত টাকা অ্যাকচুয়ালি সুদ আসল হয়েছিল। অতএব লিখি, অতএব আমরা জানি বলে লিখে দিই, তাহলেও অসুবিধা নেই কোনো। দেখো আমরা জানি আই ইজ ইকুয়াল টু এই পি আর টি বাই 100, যেটা দেখো প্রথম দিককার অঙ্কের ক্ষেত্রে আমরা পাশে লিখছিলাম আয়ের মান পি এর মান, এখন আর কিচ্ছু দরকার নেই, এটা আমরা সরাসরি কিন্তু মান বসিয়ে দিতে পারি। তখন আমি জানি দেখো পি এর মান হচ্ছে আমার 2,40,000, আচ্ছা আর এর মান বলা আছে 12%, দেখো টাইম আমি কিন্তু নিয়েছি এখানে এক্স বছর, এখানে বলেছিলাম ধরি ধার নেওয়ার এক্স বছর পর এটা হচ্ছে শোধ করবেন, শোধ করবেন, বাই হচ্ছে তাহলে 100, তাহলে এইটা আমরা কেটে দিলাম, তাহলে দেখো আই সমান সমান কত আসছে না 24, আচ্ছা দুটো শূন্য আমরা রাখলাম, 4 12 48, হাতে থাকে আমার কত? হাতে থাকে আমার 4, 12 দুগুণে 24 আর 4 28, এই যে 28,800 এক্স, এটা হচ্ছে আমার কি সুদ, আর আসল কত? এইটা, তাহলে এই দুটো মিলের সাথে এর সাথে কি হবে? সমান হবে, তার মানে দেখো অতএব সুদ আসল মিলেই তো সে তাকে শোধ করতে হবে, অতএব সুদ আসল, তার মানে কি করব আমরা এই 2,40,000 তার সাথে আমরা যোগ করে দেবো কোনটা না, আহা 2,40,000 তার সাথে আমরা যোগ করে দেবো এই যেটা আমরা ইন্টারেস্ট পেলাম বা সুদ পেলাম, ব্যাস আর কিচ্ছু না। তাহলে এই টাকাটা আর এই টাকাটা তো সেম, তার কারণ কি আমি এই টাকাটা তো কি বাড়ি ভাড়া জমিয়ে শোধ করেছি, তার মানে আমরা কি লিখতে পারবো দেখো অতএব প্রশ্ন মতে এই দুটো সমান, ব্যাস সিম্পলি, আর কিছু না। তাহলে দেখো এখানে আছে আমার 2,40,000 প্লাস 28,800 এক্স, এইটা ইজ ইকুয়াল টু দেখো হচ্ছে এইটা, তাহলে আমি 12 দ্বারা যদি গুণ করি তাহলে দেখো এটা কত হবে, দুটো শূন্য থেকে যাবে, 12 দুগুণা 24 4, হাতে থাকে আমার 2, 5 12 60 আর 2 62, এত মাইনাস দেখো এইটা হবে 62,400 এক্স, ব্যাস। তাহলে দেখো এখানে আমার এই যে 28,800 এক্স, আমি এক্সটাকে পাশে নিয়ে আসলাম, তাহলে এটা হবে 62,400 এক্স, এটা ছিল 62,400, ও না এইটা দেখো এক্স হবে আর এইটা শুধু অনলি হবে, এইটা ভুল করেছি, ঠিক আছে? এইটা তার মানে তোমার ধরো এইটা আসলে এই পাশে আসবে মাইনাস, আর এইটা এখন কি দেখো এক্স এর সাথে যদি আমরা এইটা গুণ করি তার মানে এইটার সঙ্গে এক্স গুণ আছে, আর এইটা -1, তার মানে এটা শুধুমাত্র পড়ে থাকবে, ঠিক আছে? আমি অঙ্ক কষতে গিয়ে দেখছি কিভাবে কোথাও ভুল হচ্ছে মনে হচ্ছে, তাহলে দেখো এইটা আছে আমার মাইনাস, আর এইটাকে যদি আমি এ পাশে নিয়ে আসি তাহলে এটাও হয়ে যাবে মাইনাস, তাহলে 2,40,000, তাহলে দেখো 28,800 থেকে আমি বাদ দেবো 62, তার মানে 62,400 থেকে আমি এইটা বাদ দেবো, তার মানে মাইনাস আসবে, বড়টা থেকে ছোটটা বাদ দিলে পরে, ঠিক আছে? তাহলে দেখো বড়টা থেকে যদি ছোটটা আমরা বাদ দিই
তাহলে দেখো শূন্য করতে দুটো শূন্য আমরা বসিয়ে দিলাম, এই যে দুটো শূন্য। এবার দেখো এই 4 থেকে আমরা বাদ দেবো 8, তার মানে 14 থেকে 8 বাদ দেবো। বা যদি বুঝতে না পারো একদম সিম্পলি আমরা আলাদা করে ভাগ করে নিই, দরকার নেই, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। এই দেখো এই 0 0 8 কত হলে 14 হয়, 6 হলে হাতে থাকে আবার 1, 8 আর 1 9, 9 আর 3 12, 2 আর 1 3 মানে 3। তার মানে দেখো এখানে আমি কত পেলাম, 33600x। এইটা সমান সমান দেখো আমরা এই দুটো যোগ করে দেবো। যোগ করাটা সুবিধা আছে, দেখো এখানে দুটো শূন্য, আমরা দুটো শূন্য আগে লিখে নিলাম। এইবার 4, এই 4 যোগ করে দিলাম। এইবার 2, এই 2 যোগ করে দিলাম। এইবার দেখো 6 আর 4 10-এর শূন্য, হাতে থাকে আমার 1, 2 আর 1 3, ব্যাস হয়ে গেল। তার কারণ দুটোর আগে মাইনাস, মাইনাস মাইনাস আমরা কেটে দিলাম। তার মানে দেখো এক্স এর মান হবে 302400 বাই আসছে 33600। দেখো 00 দুটো আমরা কেটে দিলাম। এইটা দেখো কাটলে পরে একটা সিম্পল মান আসবে 336। তো দেখো 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, তাহলে আমরা 3 দিয়ে কেটে একটু ছোট করে নিই। 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 3 দুগুণে 6। এটা 3 অক্ষে 3, 0 0 3 8 24। দেখো 112। আবার মনে হচ্ছে 2 আর 2 4 যাবে না, 4 দ্বারা যাবে, 4 দ্বারা যাবে। দেখো 4 দ্বারা কাটলে 4 দুগুণি 8, 3 32, 4 8 32। এটা 4 দ্বারা কাটলে কত হবে, 4 দুগুণি 8, 2 20, 4 5 20, 4 দুগুণি 8। দেখো এইটা 14 দ্বারা কি যাবে, 14 দুগুণি 28। আর এটা দেখো 14, আচ্ছা দরকার নেই, 7 দ্বারা দেখি যায় নাকি, 4 7 28। আমরা 4 দিয়ে কাটছি, 4 7 28। এটা দেখো 4 ছক 24, 4 ছক 24, 1 12 মানে হচ্ছে 4 3 12। এই তো কেটে গেল। এবার 7 নং 63। তার মানে দেখো আমরা পরিষ্কার পেয়ে গেলাম এক্স এর মান হচ্ছে 9। তার মানে কি করব আমরা, তাহলে ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়া রায় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করেছিলেন, এই যে 9 বছর পর। এক্স এর মান আমরা পেয়ে গেছি। তার মানে আমরা এক্স যা ধরেছি সেটাই হচ্ছে তো আমার অ্যান্সার। ঠিক আছে, চলো পরেরটা আমরা দেখে নিই। রথিন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমন ভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে। তাহলে দেখো বড় মেয়ের বয়স 13 বছর বলেছে আর ছোট মেয়ের বয়স বলেছে 8 বছর। প্রত্যেকে বলেছে কি 1,20,000 টাকা করে ফেরত পাবে। আমি ধরলাম, এই ধরি, দেখো বড় মেয়ের জন্য, লেখাটা ভালো হলো না, এই বড় মেয়ের জন্য রাখেন সমান সমান x টাকা। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে বড় মেয়ের জন্য তিনি কত টাকা রাখছেন না, x টাকা রাখছেন, সিম্পল, আর কিচ্ছু না। এই x টাকা রাখছেন, x টাকা হলো। আর ছোট মেয়ের জন্য তিনি রাখেন কত হবে, আমি ধরলাম সেটাও x টাকা, মানে সরি সেটা ধরলাম আমি y টাকা। অসুবিধা নেই, কোনো কিছু ধরাই যেতে পারে। আর ছোট মেয়ের জন্য রাখেন, ও এখানে তোমার ধরো আগেরটাতে রাখেন শব্দটা আমি লিখিনি, তাহলে দেখো রাখেন আমি এটা ধরলাম y টাকা। ঠিক আছে, তাহলে এইবার দেখো, তাহলে বড় মেয়ে সুদে আসলে কত টাকা পাবে, সেইটা সমান সমান কত হবে, 1,20,000। আবার ছোট মেয়ে সুদে আসলে যা পাবে সেইটা সমান সমান কত হবে, 1,20,000। তাহলে আমরা লিখি বড় মেয়ের ক্ষেত্রে, এই যে বড় মেয়ের ক্ষেত্রে, দেখো বড় মেয়ের ক্ষেত্রে i ইজুকাল টু পি আমার হচ্ছে x। আমি এখানে একবারে মান বসাবো, যেহেতু তোমার দুখানা বসাতে হবে।
দেখো 10% হচ্ছে আমার আর এর মান, তাহলে লিখলাম 10। এইবার দেখো 18 বছর বয়স হতে বড় মেয়ের কত কত বছর যেতে হবে? 5 বছর। এখন কি 18 থেকে 13 বাদ দিলে কত হয়? 5। তার মানে আমার টাইম এখানে 5 বাই হচ্ছে আমার 100। তাহলে দেখো 5 10 50, 50 দুগুণী 100। তার মানে দেখো আই ইজ ইকুয়াল টু আমি পেলাম x/2। তার মানে দেখো এটা তাহলে সুদ আসল আমরা কত লিখতে পারবো? এই যে সুদ প্লাস আসল, দেখো সুদ প্লাস আসল মানে এইটা আমার দেখো x/2 হচ্ছে সুদ, আসল আমার x। তাহলে এই দুটো যোগ করলে কত হবে? এই হচ্ছে আমার 2। তাহলে দেখো 2 যদি আমরা লিখি তার মানে এইটা হবে x, এইটা হবে প্লাস 2x। তার মানে দেখো এইটা আসছে আমার 3x/2। কিন্তু দেখো এখানে বলেছে 1,20,000। তার মানে আমরা কি বলতে পারবো? অতএব প্রশ্ন মতে এই 3x/2 এইটা সমান সমান হবে 1,20,000। চারটে শূন্য। দেখো এইটাকে যদি আমরা 3x করি তার মানে দেখো 12 দুগুণা 24, 2,40,000। এবার 3 দ্বারা যদি আমরা কেটে দিই তাহলে কত হবে? 3 8 24 আর তার সাথে চারটে শূন্য। তার মানে x এর মান কত পেলাম? 80,000। তার মানে বড় মেয়ের জন্য তিনি কত টাকা রেখেছিলেন? 80,000 টাকা জমা করেছিলেন। সিম্পল হিসাব হয়ে গেল। এইবার দেখো আমরা নির্ণয় করব ছোট মেয়ের ক্ষেত্রে। তাহলে আমি একটা পেয়ে গেলাম ছোট মেয়ের ক্ষেত্রে। দেখো ছোট মেয়ের ক্ষেত্রে আমরা আয়ের মান কি করে নির্ণয় করব? পি এর মান হচ্ছে আমার এখানে ওয়াই ধরেছি, হলো। দেখো 10% হারে সুদ দেয়। এইবার দেখো ছোট মেয়ের বয়স কত বলা আছে? 8 বছর। তাহলে 18 বছর পূর্ণ হতে ওর টাকাটা কতদিন থাকবে ব্যাংকে? 10 বছর। তাহলে এই লিখলাম আমি 10 বাই 100। দেখো দুটো শূন্য আমরা কেটে দিলাম। তার মানে আয়ের মান কত পেলাম? ওয়াই। তার মানে যে টাকাটা ব্যাংকে রাখবো সেই টাকাটাই আমার সুদ বাবদ পাবো। তাহলে অতএব সুদ আসল কত হবে? জাস্ট সিম্পলি 2y হবে। এইটা আরো সহজ। 60,000 টাকা রেখেছিলেন। তাহলে দেখো ওয়াই হচ্ছে আমার সুদ, এই যে সুদ যোগ আসলই লিখে দিলাম, আর আসল হচ্ছে ওয়াই। তার মানে অ্যাকচুয়ালি 2y টাকা হচ্ছে সুদ আসল। তাহলে আমি অতএব প্রশ্ন মতে কি লিখতে পারি? তাহলে এই টাকাটা মানে অ্যাকচুয়ালি কত টাকা বলেছে ফেরত বাবদ? কত পাবে? 2,20,000, এই সরি 1,20,000। এই 1,20,000 আমরা এই 2 দ্বারা কেটে দিলাম। তার মানে এটা কত আসবে? 60,000 টাকা। তার মানে দেখো ওয়াই সমান সমান 60,000। তার মানে ছোট মেয়ের জন্য তিনি কত টাকা জমা করেছিলেন? 60,000 টাকা। একদম সহজ অঙ্ক, মানে কিচ্ছু নেই, কিন্তু শুধুমাত্র ক্যালকুলেশন করলাম। তাহলে 20 পর্যন্তই ছিল আজকে আমাদের অঙ্ক। এর পরের ক্লাসে আমরা কি করব না, মাল্টিপল চয়েস কোশ্চেন থেকে যা আছে সব অঙ্কগুলো আমরা একটা ক্লাসে শেষ করব। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং সেই সঙ্গে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর তোমরা যদি এই ক্লাসের পিডিএফটা পেতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রামে তোমরা জয়েন করো। আমি টেলিগ্রামের লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো ডেসক্রিপশানে। ডেসক্রিপশান থেকে তোমরা ডাইরেক্ট সরাসরি গিয়েও মানে জয়েন হতে পারবে, অথবা টেলিগ্রামে গিয়ে লিখবে অনলাইন পড়াশোনা, তাহলে দেখবা পেয়ে যাবা সেম লোগো দিয়ে। ইউটিউবে যে লোগো আছে টেলিগ্রামেও সেম লোগো দেওয়া আছে। সেখানে জয়েন করলে পরে তোমরা কিন্তু এগুলোর পিডিএফ কিন্তু অবশ্যই পেয়ে যাবা, কোনো সমস্যা হবে না। তাহলে আজ আসছি, পরবর্তী ক্লাস নিয়ে আবার খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হব।